বিসমিল্লাহির রহমানির রহিম। অনলাইন ভিত্তিক এই ফিজিক্স ক্লাসের সাথে ইতিমধ্যেই যে সমস্ত শিক্ষার্থীরা যুক্ত হয়েছে তাদের সকলকেই স্বাগতম। আমরা গত ক্লাসগুলোতে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় জ্যামিতিক আলোকবিজ্ঞান নিয়ে আলোচনা করেছিলাম। এরই ধারাবাহিকতায় উক্ত অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ অংশ লেন্স নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমরা লেন্সের প্রাথমিক কিছু ধারণা আজকে দেওয়ার চেষ্টা করব। তো সবচেয়ে প্রথমে বলি, লেন্স LENS এটা একটা ইংরেজি শব্দ, তার বাংলা অর্থ হচ্ছে পরকলা। এই শব্দটুকু তোমাদের জানা উচিত, কারণ পরীক্ষার সময় লেন্সের পরিবর্তে যদি পরকলা আসে আর সেটা যদি তোমাদের জানা না থাকে তাহলে হয়তোবা একটু সমস্যায় পড়তে পারো। কাজে আমরা প্রথমেই শিখে রাখবো যে লেন্স তার বাংলা অর্থ হচ্ছে পরকলা। এবার আসো লেন্সের একটা সংজ্ঞা আমরা দেখি, যেটা বোর্ডে দেয়া আছে। দুটি গুলীয় তল অথবা একটি গুলীয় তল ও অপরটি সমতল পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ সমসত্ব প্রতিসারক মাধ্যমকে লেন্স বলে। এই সংজ্ঞাটা যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে দেখতে পাচ্ছি যে একটা লেন্সের জন্য দুটি তল দরকার। সেটা হতে পারে দুইটা গুলীয় তল অথবা একটি গুলীয় তল এবং অপরটি সমতল পৃষ্ঠ হবে, এবং এই দুইটা তল দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ সমসত্ব প্রতিসারক মাধ্যমকে লেন্স বলা হয়। তাহলে যে মাধ্যমটা হবে সেই মাধ্যমের তিনটা বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি। একটা হলো স্বচ্ছ, অপরটা হলো সমসত্ব, অপরটা হলো প্রতিসারক। প্রথমে আমরা জানব স্বচ্ছ কি। স্বচ্ছ হলো এমন একটা মাধ্যম যে মাধ্যমে আলোটা খুব সহজেই প্রবেশ করতে পারে। এবার আসো সমসত্ব। সমসত্ব মাধ্যম হলো এমন একটা মাধ্যম যে মাধ্যমের গাঠনিক উপাদান সমূহ অর্থাৎ অণু পরমাণুগুলোর বিন্যাসটা সর্বত্র একই রকম থাকে। আর প্রতিসারক মাধ্যম হলো এমন একটা মাধ্যম যে মাধ্যমে আলোর প্রতিসরণের ঘটনাটা ঘটে থাকে। তাহলে লেন্স যে দুটা গুলীয় পৃষ্ঠ দ্বারা অথবা একটা গুলীয় পৃষ্ঠ অথবা একটি সমতল পৃষ্ঠ দ্বারা আবদ্ধ যে মাধ্যমটা হয় সেই মাধ্যমের তিনটা বৈশিষ্ট্য। একটা হলো স্বচ্ছ মাধ্যমটা, দুই নম্বরটা হলো মাধ্যমটা হবে তোমার সমসত্ব, এবং অপরটা হলো মাধ্যমটা হবে প্রতিসারক মাধ্যম, এবং এই মাধ্যমটাকেই বলবো আমরা লেন্স। এবার আসো লেন্সের প্রকারভেদ যদি আমরা বলি, লেন্সকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি বা দুই প্রকার লেন্স আমরা সচরাচর পেয়ে থাকি। একটা হলো উত্তল লেন্স এবং অপরটা হলো অবতল লেন্স। প্রথমে আসো উত্তল লেন্স কিভাবে আমরা পাবো সেটা একটু দেখি। পূর্বে আলোচনা করেছি যে একটা লেন্সের জন্য আমার দুইটা গুলীয় তল লাগবে, অথবা একটি গুলীয় তল ও অপরটি সমতল হলেও চলবে। তাহলে আমরা দুইটা গুলীয় তল আঁকি। এটা একটা গুলীয় তল, এটা আরেকটা গুলীয় তল। এই দুইটা গুলীয় তলের যে কমন অংশ অর্থাৎ সাধারণ যে অংশ, সেই অংশটুকুকে আমরা লেন্স হিসেবে ব্যবহার করব। এবং অবশ্যই গুলীয় তলটা হতে হবে স্বচ্ছ সমসত্ব এবং প্রতিসারক একটা মাধ্যম বিশিষ্ট। তাহলে এই যে দুইটা গুলীয় তলের কমন বা সাধারণ যে অংশটুকু, সেই অংশটুকুকে আমরা বলবো উত্তল লেন্স। এই উত্তল লেন্সের আরেকটা নাম হলো স্থূল মধ্য লেন্স। তার কারণ হলো তার মাঝের অংশটুকু দেখো মোটা তার প্রান্তের অংশটুকুর তুলনায়, যার জন্য এটাকে বলা হয় স্থূল মধ্য লেন্স। তার আরেকটা নাম আছে, সেটা হলো অভিসারী লেন্স। এখন অভিসারী বলতে আমরা কি বুঝি তার আগে বলি, আমরা আলোক রশ্মিকে তিন ভাগে ভাগ করতে পারি। প্রথমটা হলো সমান্তরাল আলোক রশ্মি, যেগুলো তোমার সমান্তরালভাবেই গমন করে বা আপতিত হয় লেন্সের উপরে। দুই নম্বরটা হলো অভিসারী আলোক রশ্মিগুচ্ছ। অভিসার শব্দটার অর্থ হলো মিলিত হওয়া, অর্থাৎ যদি এমন একটা বিন্দু আমরা পাই যে বিন্দুতে আলোক রশ্মিগুলো এসে একত্রে মিলিত হচ্ছে, তাহলে ওই আলোক রশ্মিগুলোকে বলবো আমরা অভিসারী আলোক রশ্মিগুচ্ছ। এবং তিন নম্বরটা হলো অপসারী আলোক রশ্মিগুচ্ছ। অপসারী শব্দটার অর্থ হলো বিচ্ছিন্ন হয়ে যাওয়া বা ছড়িয়ে যাওয়া। তাহলে এমন একটা বিন্দু যেখান থেকে আলোক রশ্মিগুলো চারিদিকে ছড়িয়ে পড়ে, তাহলে ওই আলোক রশ্মিগুলোকে বলবো আমরা অপসারী আলোক রশ্মিগুচ্ছ। উত্তল লেন্স
তার উপর যখন একটা পৃষ্ঠে আলো এসে আপতিত হয় তখন তার কাজটা হলো আলোক রশ্মিগুলোকে তার প্রধান অক্ষের উপর যে কোনো একটা বিন্দুতে একত্রে মিলিত করা বা মিলিত করার চেষ্টা করা, এবং এই জন্যই উত্তল লেন্সের আরেকটা নাম হলো অভিসারী লেন্স। তাহলে উত্তল লেন্সের আমরা তিনটে নাম পেলাম। একটা হলো তোমার ক্ষীণ মধ্য স্থূল মধ্য লেন্স, 2 নম্বরটা হলো অভিসারী লেন্স, এবং 3 নম্বরটা তো আমরা প্রথমেই বলেছি যে উত্তল লেন্স। এবং এই উত্তল লেন্সের ইংরেজি যে নাম বা ইংরেজিতে আমরা তাকে বলি কনভেক্স লেন্স। কনভেক্স লেন্স ইংরেজি নামগুলো তোমাদের অবশ্যই মনে রাখতে হবে পরবর্তীতে উচ্চতর ক্লাসে লেখাপড়া করার জন্য। উত্তল লেন্সের ইংরেজি নাম হলো কনভেক্স লেন্স। এবার আসো অবতল লেন্সে দেখি আমরা। ধরো এটা একটা গোলীয় পৃষ্ঠ বা গোলীয় তল, এটা আরেকটা গোলীয় তল। তাহলে এই গোলীয় তলের যে মাঝের অংশটুকু তাকে যদি আমি কাঁচ দ্বারা পূর্ণ করে দিই বা আবদ্ধ করে দিই, তাহলে যে লেন্সটা পাবো সেটাকে বলবো আমরা অবতল লেন্স, যাকে ইংরেজিতে বলা হয় কনকেভ লেন্স। কনকেভ, কেভ শব্দটার অর্থ হলো গুহা, অর্থাৎ গুহার মতোই সে ভিতরের দিকে একটু চাপা, এই জন্য এটাকে বলা হয় কনকেভ লেন্স, বাংলায় বলা হয় অবতল লেন্স। এখন এই অবতল লেন্সের দেখো উত্তল লেন্সের মতো কিন্তু তার মাঝখানটা মোটা না, তার মাঝখানটা প্রান্তের তুলনায় একটু ক্ষীণ বা চিকন, এজন্য তার আরেকটা নাম হলো ক্ষীণ মধ্য লেন্স। এবং অবতল লেন্স উত্তল লেন্সের মতো আলোক রশ্মিগুলোকে অভিসারী করে না, সে অপসারী করে, অর্থাৎ তার উপর আপতিত আলোক রশ্মিগুচ্ছকে সে চারিদিকে ছড়িয়ে দেয়। এই জন্য অবতল লেন্সের আরেকটা নাম অপসারী লেন্স। তাহলে অবতল লেন্সকে আমরা 3 ভাবে বলতে পারি। প্রথমত অবতল লেন্স, দ্বিতীয়ত হলো ক্ষীণ মধ্য লেন্স, যেহেতু তার মাঝখানটা একটু চিকন, এবং আরেকটা নাম হলো অপসারী লেন্স, যাকে ইংরেজিতে আমরা বলবো কনকেভ লেন্স। এবার আসো লেন্সের কিছু গুরুত্বপূর্ণ অংশ নিয়ে আমরা আলোচনা করব লেন্স সংক্রান্ত। প্রথমে আমরা বক্রতার ব্যাসার্ধ নিয়ে আলোচনা করব। আমরা জানি পূর্বের ক্লাসগুলোতে আলোচনা করেছি যে প্রতিটা গোলীয় তলেরই যেহেতু সে একটা গোলকের অংশ, উক্ত গোলকের কেন্দ্রটাকেই বলবো আমরা উক্ত গোলীয় তলের বা পৃষ্ঠের বক্রতার কেন্দ্র। তাহলে লেন্স যেহেতু 2টা গোলীয় তল দ্বারা তৈরি হয়, কাজে তারও বক্রতার কেন্দ্র থাকবে 2টা। একটা থাকবে তোমার, এটাকে যদি আমরা প্রথম পৃষ্ঠ ধরে নিই, তার জন্য বক্রতার কেন্দ্র থাকবে R1, অপরটার জন্য থাকবে R2। তাহলে একটা লেন্সের বক্রতার কেন্দ্র থাকে 2টা। এই 2টা বক্রতার কেন্দ্রকে যদি আমরা একত্রে যুক্ত করি, তাহলে যে রেখাটা পাবো সেই রেখাটাকে বলা হয় উক্ত লেন্সের প্রধান অক্ষ, প্রিন্সিপাল এক্সিস, তাকে বলা হয় প্রধান অক্ষ। তাহলে লেন্সের 2টা বক্রতার কেন্দ্রের সংযোজক সরলরেখাকেই বলা হয় উক্ত লেন্সের প্রধান অক্ষ। এবার আসো ফোকাস দূরত্ব বলতে আমরা কি বুঝি। প্রধান অক্ষের উপর যদি আমরা এমন একটা বিন্দু নেই, ধরো ও একটা বিন্দু, যে বিন্দু থেকে আলোক রশ্মিগুলো লেন্সের প্রথম পৃষ্ঠে যদি আপতিত হয়, আপতিত হবার পর দ্বিতীয় পৃষ্ঠে প্রতিসরিত হয়ে যদি আলোক রশ্মিগুলো সমান্তরালভাবে নির্গত হয়, তাহলে যেই বিন্দু থেকে আলোক রশ্মিগুলো লেন্সের প্রথম পৃষ্ঠে আপতিত হয়েছিল সেই বিন্দুটাকে বলা হয় লেন্সের প্রথম প্রধান ফোকাস, অর্থাৎ ফার্স্ট প্রিন্সিপাল ফোকাস। তাহলে যেহেতু প্রথম প্রধান ফোকাস, তাহলে অবশ্যই দ্বিতীয় প্রধান ফোকাস একটা পাবো আমরা। তাহলে আমরা আগে একটু বলে নিই, প্রথম প্রধান ফোকাস হলো প্রধান অক্ষের উপর অবস্থিত এমন একটা বিন্দু, যে বিন্দু থেকে আলোক রশ্মিগুলো লেন্সে আপতিত হবার পর তারা যখন প্রতিসরিত হবে, সেই প্রতিসরিত রশ্মিগুলো প্রধান অক্ষের সমান্তরালভাবেই নির্গত হবে। এটা হলো উত্তল লেন্সের ক্ষেত্রে। অবতল লেন্সের ক্ষেত্রে যদি আমরা চিত্রটুকু একটু আঁকি, এটা হলো অবতল লেন্সের প্রধান অক্ষ। এই ক্ষেত্রে আলোক রশ্মিগুলো এইভাবে এসে আপতিত হয় লেন্সের উপরে, তারা প্রতিসরণের পর তারা সমান্তরালভাবে নির্গত হয়ে যায়। যেহেতু আমাদেরকে বিম্ব তৈরি করতে হবে, কিন্তু রশ্মিগুলো সত্যিকার অর্থে মিলিত হয় না, কাজে আমাদের
এই রশ্মিগুলোকে যদি আমরা সামনের দিকে বর্ধিত করে প্রধান অক্ষের যে বিন্দুতে তারা ছেদ করবে, তাহলে ওই বিন্দুটাকেই হলো অবতল লেন্সের জন্য প্রথম প্রধান ফোকাস। তাহলে উত্তল লেন্সের প্রথম প্রধান ফোকাস এবং অবতল লেন্সের প্রথম প্রধান ফোকাস আমরা পেয়ে গেলাম। এবার আসো উত্তল লেন্সের ক্ষেত্রে দ্বিতীয় প্রধান ফোকাস বা সেকেন্ড প্রিন্সিপাল ফোকাস আমরা কিভাবে পাবো। এটা উত্তল লেন্স, এটা হলো তার প্রধান অক্ষ। এই ক্ষেত্রে প্রথম পৃষ্ঠে উত্তল লেন্সের আপতিত রশ্মিগুলো প্রধান অক্ষের সমান্তরালভাবে আপতিত হবে প্রথম পৃষ্ঠে। তারা প্রতিসরিত হয়ে প্রধান অক্ষের যে বিন্দুতে মিলিত হবে বা যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুটাকেই বলা হয় দ্বিতীয় প্রধান ফোকাস উক্ত উত্তল লেন্সের জন্য। তাহলে এটা হলো প্রথম প্রধান ফোকাসের সম্পূর্ণ বিপরীত ব্যাপার। প্রথম প্রধান ফোকাসের ক্ষেত্রে আমরা দেখেছি যে আলোক রশ্মিগুলো প্রতিসরণের পরে প্রধান অক্ষের সমান্তরালে নির্গত হয়েছিল, কিন্তু দ্বিতীয় প্রধান ফোকাস আমরা সেই বিন্দুটাকে বলবো যে বিন্দুতে সমান্তরালভাবে আপতিত আলোক রশ্মিগুলো লেন্সে আপতিত হবার পর প্রতিসরণের পর তারা প্রধান অক্ষের একটা বিন্দুতে এসে মিলিত হয়, এবং যে বিন্দুতে মিলিত হয় সেই বিন্দুটাকেই বলবো আমরা দ্বিতীয় প্রধান ফোকাস বা সেকেন্ড প্রিন্সিপাল ফোকাস। এবার আসো অবতল লেন্সের ক্ষেত্রে কি ঘটনাটা ঘটে। এটা হলো অবতল লেন্স, এটা অবতল লেন্সের প্রধান অক্ষ। তারাও এখানে সমান্তরালভাবে আলোক রশ্মিগুলো লেন্সের প্রথম পৃষ্ঠে আপতিত হবে। তারপর তারা, যেহেতু এটা অপসারী লেন্সের আরেকটা নাম, সে আলোক রশ্মিগুলোকে ছড়িয়ে দিবে এবং বিম্ব পেতে গেলে আমাদেরকে পেছনের দিকে তাকে বর্ধিত করতে হবে, এবং প্রধান অক্ষের যে বিন্দুতে আলোক রশ্মিগুলোকে জোর করে আমরা বর্ধিত করে মিলালাম সেই বিন্দুটাকে বলবো আমরা অবতল লেন্সের দ্বিতীয় প্রধান ফোকাস। অর্থাৎ এই ক্ষেত্রেও আপতিত আলোক রশ্মিগুলো প্রধান অক্ষের সমান্তরালভাবে এসে আপতিত হয়, কিন্তু প্রতিসরণের পর তারা ছড়িয়ে পড়ে। তাদেরকে যদি পেছনের দিকে বর্ধিত করি তাহলে প্রধান অক্ষের যে বিন্দুতে মিলিত হয় তাহলে সেই বিন্দুটাকে বলবো আমরা দ্বিতীয় প্রধান ফোকাস অবতল লেন্সের ক্ষেত্রে। তাহলে আমরা উভয় লেন্সের ক্ষেত্রেই দুটা প্রধান ফোকাস পেয়ে গেলাম, একটা হলো প্রথম প্রধান ফোকাস আর একটা হলো দ্বিতীয় প্রধান ফোকাস। তোমরা একটা বিষয় খেয়াল রাখবে, বিম্ব তৈরি করার ক্ষেত্রে দ্বিতীয় প্রধান ফোকাসই মুখ্য ভূমিকা পালন করে। এজন্য আমরা লেন্সের ফোকাস বলতে আমরা দ্বিতীয় প্রধান ফোকাসকেই বুঝে থাকি। এবং এবার আসো আমরা লেন্সের আরেকটা গুরুত্বপূর্ণ অংশ আলোক কেন্দ্র নিয়ে আলোচনা করব। আমরা একটু উত্তল লেন্স নিয়ে নিলাম। সেই উত্তল লেন্সের দেখো একটা পৃষ্ঠে আলোক রশ্মি এসে আপতিত হলো, অপর আরেকটা পৃষ্ঠে আলোক রশ্মি নির্গত হবে। এই আপতিত রশ্মি এবং নির্গত রশ্মি যদি পরস্পর সমান্তরাল থাকে তাহলে তাদেরকে যদি আমরা যুক্ত করি তাহলে তারা প্রধান অক্ষের যে বিন্দুতে এসে মিলিত হবে সেই বিন্দুটাকেই বলবো উক্ত লেন্সের আলোক কেন্দ্র। অর্থাৎ আলোক কেন্দ্র হলো লেন্সের অভ্যন্তরের এমন একটা বিন্দু যেই বিন্দুতে আলোক রশ্মিগুলোর অর্থাৎ আপতিত আলোক রশ্মি এবং নির্গত আলোক রশ্মি যদি সমান্তরাল হয় সেই দুইটা রশ্মিকে যদি আমরা পরস্পর যুক্ত করি তারা প্রধান অক্ষের যে বিন্দুতে ছেদ করবে সেই যুক্ত রেখাটা, সেই বিন্দুটাকেই বলবো আমরা আলোক কেন্দ্র। এবং আলোক কেন্দ্র খুব গুরুত্বপূর্ণ এই কারণে লেন্সের সকল দূরত্ব আমরা আলোক কেন্দ্র থেকেই পরিমাপ করি, যেটা গোলীয় দর্পণের ক্ষেত্রে আমরা গোলীয় তলের ক্ষেত্রে মেরুবিন্দু থেকে পরিমাপ করতাম। কাজেই ফোকাস দূরত্ব আমরা আলোক কেন্দ্র থেকেই পরিমাপ করব। তাহলে লেন্সের ফোকাস দূরত্ব বলতে আমরা কি বুঝি? লেন্সের ফোকাস দূরত্ব হলো উক্ত লেন্সের আলোক কেন্দ্র এবং দ্বিতীয় প্রধান ফোকাস বা প্রথম প্রধান ফোকাস দূরত্ব পর্যন্ত যে দূরত্ব, সেই দূরত্বটুকুকেই উক্ত লেন্সের ফোকাস দূরত্ব হিসেবে আমরা বিবেচনা করব, যাকে ইংরেজিতে বলা হয় ফোকাল লেন্থ। এবং আগেই বলেছি যে দ্বিতীয় প্রধান ফোকাসকে আমরা লেন্সের প্রধান ফোকাস হিসেবে গণ্য করি, যেহেতু সে বিম্ব গঠনের ক্ষেত্রে সক্রিয় ভূমিকা একটা পালন করে। কাজেই দ্বিতীয় ফোকাস দূরত্বটুকুই হলো লেন্সের প্রধান ফোকাস দূরত্ব হিসেবে আমরা বিবেচনা করে নিই। আর একটা গুরুত্বপূর্ণ তথ্য তোমরা জেনে রাখো, যদি লেন্সের দোনো পৃষ্ঠের মাধ্যম একই হয়, অর্থাৎ চারিদিকের মাধ্যমটা যদি একই থাকে, তাহলে লেন্সের উভয় পৃষ্ঠের জন্য যে দুটো আমরা ফোকাস দূরত্ব পাই সেই দুইটা ফোকাস দূরত্ব সমান থাকে। অর্থাৎ
লেন্সের চারপাশের মাধ্যমটা যদি একই থাকে তাহলে উক্ত লেন্সের প্রথম প্রধান ফোকাস এবং দ্বিতীয় প্রধান ফোকাস দূরত্ব সমান থাকে। এবার আসো আমরা লেন্সের প্রকারভেদ নিয়ে আরেকটু আলোচনা করব। উত্তল লেন্সকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। একটা হলো দ্বি উত্তল, যাকে ইংরেজিতে বলা হয় বাই কনভেক্স লেন্স। দ্বি উত্তল মানে কি? তার দুইটা পৃষ্ঠই হবে উত্তল। যদি আমরা চিত্রটুকু আঁকি তাহলে যেহেতু এই লেন্সের দুইটা পৃষ্ঠই উত্তল এবং এজন্য এটাকে বলা হয় দ্বি উত্তল লেন্স বা বাই কনভেক্স লেন্স। দুই নম্বরটি হলো সমতল উত্তল লেন্স মানে প্ল্যানো কনভেক্স লেন্স। বুঝেই যাচ্ছে তার একটা পৃষ্ঠ থাকবে সমতল এবং অপর পৃষ্ঠটা থাকবে উত্তল এবং সেটা হলো প্ল্যানো কনভেক্স লেন্স। তিন নম্বরটা হলো অবতল উত্তল লেন্স, অর্থাৎ তার একটা পৃষ্ঠ থাকবে অবতল, একটা পৃষ্ঠ থাকবে উত্তল, যাকে ইংরেজিতে বলা হয় কনকেইভো কনভেক্স লেন্স। এটা একটু গুরুত্বপূর্ণ। আমরা চিত্রটুকু যদি একটু আঁকি, দেখো এটা হলো অবতল পৃষ্ঠ আর এটা হলো উত্তল পৃষ্ঠ। তাহলে এই ভিতরেরটা হলো অবতল পৃষ্ঠ এবং বাইরেরটা হলো উত্তল পৃষ্ঠ এবং এই জন্য এটাকে বলা হয় অবতল উত্তল লেন্স। কিন্তু এটাকে আমরা উত্তল অবতল বলি না কেন? তার একটা কারণ আছে, সেটা হলো অবতল পৃষ্ঠ তার যে বক্রতার ব্যাসার্ধ সেটা উত্তল পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধের তুলনায় বড় হবে। অর্থাৎ এই ক্ষেত্রে অবতল পৃষ্ঠের যে বক্রতার ব্যাসার্ধের মান উত্তল পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধের তুলনায় বড় হবে, অর্থাৎ উত্তল পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধের মানটা ছোট হবে। তাহলে ছোট হলে কি হবে? আমরা জানি যে এই পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধ তার মান যদি বেশি থাকে তাহলে উক্ত পৃষ্ঠের লেন্সের ক্ষমতাটা থাকবে কম। যেহেতু অবতল পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধের মান উত্তল পৃষ্ঠের তুলনায় বেশি, কাজে এই ক্ষেত্রে অবতল যে পৃষ্ঠ তার লেন্সের ক্ষমতাটা উত্তল পৃষ্ঠের লেন্সের ক্ষমতার তুলনায় কম থাকবে। অর্থাৎ ক্ষমতাটা বেশি থাকবে কার? উত্তল পৃষ্ঠের ক্ষমতাটা বেশি থাকবে, যার জন্য মোটের উপর এই লেন্সটা একটা উত্তল লেন্সের মতোই আচরণ করবে, যার জন্য তাকে আমরা বলি অবতল উত্তল লেন্স। অর্থাৎ লাস্টে যেই নামটা থাকবে সেই নামটার মতোই লেন্সটা আচরণ করবে, এজন্য এটাকে বলি আমরা অবতল উত্তল লেন্স, যাকে আমরা ইংরেজিতে কি বলি? ইংরেজিতে বলি কনকেভো কনভেক্স লেন্স, অবতল উত্তল লেন্স। এবার আসো অবতল লেন্সের প্রকারভেদ নিয়ে একটু বলি। অবতল লেন্সকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। একটা হলো দ্বি অবতল লেন্স, অর্থাৎ যার দুটা পৃষ্ঠই থাকবে অবতল, যেমন এটা তার দুইটা পৃষ্ঠই অবতল, কাজে এটা একটা দ্বি অবতল লেন্স, ইংরেজিতে বলা হয় বাই কনকেভ লেন্স। দুই নম্বরটা হলো সমতল অবতল লেন্স, অর্থাৎ তার একটা পৃষ্ঠ থাকবে সমতল, অপর পৃষ্ঠটা থাকবে অবতল, ইংরেজিতে তাকে বলা হয় প্ল্যানো কনকেভ লেন্স। এবং তিন নম্বরটা হলো উত্তল অবতল লেন্স, অর্থাৎ কনভেক্সো কনকেভ লেন্স। তার চিত্রটা যদি আমরা আঁকি, এই যে এটা এরকম, এই পৃষ্ঠটা হলো উত্তল, এই পৃষ্ঠটা হলো অবতল। ঠিক আগের মতোই উত্তল পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধের তুলনায় অবতল পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধের মান কম থাকে বিধায় অবতল পৃষ্ঠের ফোকাস অবতল পৃষ্ঠের ক্ষমতাটা বেশি থাকে এবং এই লেন্সটা মোটের উপর অবতল লেন্সের মতো আচরণ করে বিধায় তাকে বলা হয় উত্তল অবতল লেন্স, ইংরেজিতে যাকে বলা হয় কনভেক্সো কনকেভ লেন্স। তাহলে আমরা পেয়ে গেলাম লেন্সের প্রকারভেদগুলো এবং লেন্সকে আমরা যে তিন ভাগে ভাগ করতে পারি এবং তাদের প্রকারভেদগুলো সেগুলো আমরা আলোচনা করলাম। তো আশা করি তোমরা এই ব্যাপারগুলো একটু বুঝতে পেরেছ। ভবিষ্যতে আমরা লেন্সের এই তথ্যগুলোর উপর ভিত্তি করেই লেন্সের গাণিতিক সমস্যা এবং অন্যান্য তাত্ত্বিক যে সমস্যা সেগুলো সমাধানের চেষ্টা করব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো এবং এতক্ষণ আমার সাথে যুক্ত থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাই। খুদা হাফেজ।